এই দেশে গোলাম হয়ে থাকতে হবে, এই দেশে হাত জোর করে মানুষের পায়ে ধরে থাকতে হবে। যারা বলে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম হলো সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এদেরকে জুতা পিটা যদি করতে পারতো কেউ, এবং মানুষ তাদেরকে জুতা পিটা করবে, কিন্তু এরা যা করতেছে আমার মনে হয় অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজের রাজনীতি। সাপের সঙ্গে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হয় না, এটা হলো আমার। জামাতের সঙ্গে এই পৃথিবীতে কেউ অ্যাডজাস্টমেন্ট করে পলিটিক্স করতে পারবে না। আমি সমস্ত পৃথিবীর পত্র পত্রিকা করে দেখছি, যখন সবচেয়ে বেশি বাংলাদেশ উত্তপ্ত ছিল তখন জামাতের সঙ্গে লেখা হইতো জামাত হইল সবচেয়ে মুনাফেক একটি রাজনৈতিক দল এই পৃথিবী, মানে জন্মই তাদের আজন্ম পাপ। আমি এটা মনে করি জামাত এই দেশের বিরুদ্ধে জন্মগ্রহণ করছে এবং আজীবন তাই থাকবে। তাদের একটা নিজস্ব একটা আদর্শ আছে, সেই আদর্শটা হলো পৃথিবীর যত পশ্চাৎপদ আদর্শ আছে তার একটা। তারা কোরআন, আল্লাহ রসুল, কোরআন এইসব খুব বলে, কিন্তু তারা তাতে বিশ্বাস করে না, কারণ তারা হইল ওহাবি। ওহাবিরা সবসময় হইল ইসলামের বিপক্ষে কাজ করে, বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোয়ার দেয়ার ইজ নো মোহাম্মদ দেয়ার ইজ নো ইসলাম। কাজেই তারা হইল হজরত মোহাম্মদের বিরুদ্ধে কাজ করে, তাকে ছোট করার জন্য কাজ করে। এবং জামাত হইল এই পৃথিবীতে যারা বিশ্বাস করে যে আল্লাহর সঙ্গে তার সৃষ্টির যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বিভিন্নভাবে হয়, শুধু শরীয়তের মাধ্যমে না। সেইখানে তরিকত থাকবে, মারেফত থাকবে, হকিকত থাকবে, সেই পথে মানুষ চলবে। যার যার যে লাইন অফ রিলিজিয়ন, তরিকা, সেই তরিকা অনুযায়ী চলবে। আপনি দেখেন এই ভারতবর্ষে যে ইসলাম আসলো, কিভাবে ভারতবর্ষে ইসলাম আসলো, এই গরুর বাচ্চাদেরকে এইসব কথা বললে এখন তো আমার তো রাগ লাগে। এক এক সময় মনে হয় রাষ্ট্র কেন এরকম করতেছে, এই বিহেভিয়ার। এই যে পরশু দিনও শাহ আলী সাহেবের মাজার যে ভাঙছে, আর এই শাহ আলী সাহেবের মাজার জামাতের বাপ তার 14 পুরুষের যখন জন্ম হয় নাই, তখন তো হযরত শাহ আলী এখানে আসছে, আইসা এই দেশে হিন্দুর থেকে মুসলমান বানাইছে। সেই শাহ আলীর মাজার যারা ভাঙতে চায়, 190টা মাজার যারা ভাঙছে, যারা মাজারের একজন মুতাল্লি হোক আর হুজুর হোক, তাকে কবর থেকে তুলে পুড়ায় দিছে, যাকে কুপায়ে হত্যা করছে, তারা কি করে এই দেশে ওই যে বলে ইসলামের যে কথাটা তারা বলে, রিয়েল ইসলাম ইন ইন্ডিয়া অর ইন বাংলাদেশ অর ইন পাকিস্তান, যেখানে যেভাবে বলেন রিয়েল ইসলামিক সুফিজম, এবং সেই আহলে সুন্নাতুল জামাত বলেন বা সুফিজম বলেন, তার প্রবক্তা হল হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া থেকে ধরে, বখতিয়ার খাকি থেকে ধরে, এদেশে শাহ সুলতান থেকে ধরে, এদেশে খান জাহান আলী থেকে ধরে, এবং আমাদের সিলেটের সেই হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, শাহজালাল শাহপরান থেকে ধরে, গেসুদারাজ থেকে ধরে, শাহ সিপাহসালার শাহ নাসিরুদ্দিন থেকে ধরে, চট্টগ্রামের বাইজিদ বুস্তামকে ধরে, তাদের মাধ্যমে কিন্তু এই দেশে মুসলমান সৃষ্টি হইল। এইসব মানে এদেরকে আমি ওয়াহাবির বাচ্চারা এইসব কিছুতে বিশ্বাস না করে তাদের সমস্ত মাজারগুলো ভেঙে ফেলবে। এবং পরশুদিন যে ঘটনাটা বা তার আগের দিন যে ঘটনাটা করছে, আমি বুঝি না, আমি সরকারি দল করি, আমার এটা বলা উচিত না। এখানে একজন মানে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের ব্যাপারে কোনো ধরনের এই যে শুরু হয়েছে, এটা তো এক সময় এমন একটা ঘটনা শুরু হবে, ধর্মের নামে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, এবং সেই গৃহযুদ্ধের জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে এইসব মধ্যযুগীয় বর্বর জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি। আর এনসিপির ছেলেপেলের কথা বলেন, আমি জানি না কোন চক্রান্তের কারণে এনসিপিকে দাঁড় করে রাখ থেকে, আমি জানি না, বলবো না, আমি জানি কিন্তু এখন বলবো না। এরা এখন ওই ইউনূস সাহেবের জগতেই আছে, এবং ইউনূস সাহেবের জগতের মতোই তারা নার্সিং পাচ্ছে, তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে। না হলে এরা কারা বাংলাদেশে? এবং একটা সিটও পাস করতে পারতো না যদি সঠিকভাবে বিএনপি চাইতো, এরা পাস করা দরকার নাই। আমি এটা বললাম কথা। এর দিক থেকে এদের সঙ্গে যে আচরণটা করা হচ্ছে সেটা হলো লিবারেল আচরণ করা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ। আসবে না, ব্লক করে দিবে, ইত্যাদি ইত্যাদি, বা তারা ঝামেলা করবে, তারা এইটা মনে করা হচ্ছে। আবার আমার দিক থেকে যেটা মনে করা হয়
যে ওয়ান্স বিট্রেয়ার অলওয়েজ এ বিট্রেয়ার। যারা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তারা বাংলাদেশ চায় না। এই দেশটাকে আর কিছু না বানাকন্ত বাংলা স্থান বানাইতে চায়। এই দেশের সংবিধানটা তারা ওই জঙ্গিবাদীদের মাধ্যমে বা উত্তরের সংবিধানটাকে ছুঁড়ে ফেলাইয়া দেয়া একটা ইট ইজ নট সংবিধান, এটা আফগানিস্তান বানাইতে, সংবিধানটা আফগানিস্তানের মতো বানাইতে চায় তারা। তাদের এখানে সমস্ত হরকাতুল জিহাদ থেকে ধরে এখানে লস্করে তৈবা থেকে ধরে এই আদর্শের জঙ্গিবাদে আদর্শের লোকদের যে বট গাছ অথবা ছায়া, তার নাম হলো জামাত। জামাত হলো এই দেশের সবচেয়ে, আমি কি বলবো, ওরা আমাদেরকে ফেলে দিবে? ওই মুক্তিযুদ্ধের পক্ষের লোককে ওই অপেক্ষা করতে হবে আমাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করার জন্য? যদি একবার চোখ উল্টায় বাংলাদেশের মানুষেরা এই দেশে গোলাম হয়ে থাকতে হবে, এই দেশে হাত জোর করে মানুষের পায়ে ধরে থাকতে হবে। যারা বলে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম হলো সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এদেরকে জুতা পিটা যদি করতে পারতো কেউ, এবং মানুষ তাদেরকে জুতা পিটা করবে, কিন্তু এরা যা করতেছে আমার মনে হয় অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজের রাজনীতি। সাপের সঙ্গে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হয় না। এটা হলো আমার দুধ খাওয়ান, এটা এই কোনো দিন আপনাকে মাফ করবে না। সুযোগ পেলে আপনার দুধটা খাওয়ার পরে তার শক্তি বাড়ায় এসে সুবল দেবে। আরেকটা কথা আমি প্রত্যেক দিন বলছি, এই যে ধরেন মিলমাল করে চলা, মিলামেশা করে আসেন সবাই মিললে একসাথে চলি, একসাথে খাই থাকি, আমার আপত্তি নাই। কিন্তু কেউ যদি আইসা বলে ঠিক আছে আপনার 10 কেজি দুধ আছে আর আমার আছে 250 গ্রাম গোবর আছে, একটু মিশায়, জামাতের সঙ্গে এই পৃথিবীতে কেউ অ্যাডজাস্টমেন্ট করে পলিটিক্স করতে পারবে না। আমি সমস্ত পৃথিবীর পত্র পত্রিকা করে দেখছি, যখন সবচেয়ে বেশি বাংলাদেশ উত্তপ্ত ছিল তখন জামাতের সঙ্গে লেখা হইতো জামাত হইল সবচেয়ে মুনাফেক একটি রাজনৈতিক দল এই পৃথিবীতে। কাজে এদের সঙ্গে প্রতিদিন মিথ্যা কথাটা হইল এদের আসল কথা। কোনো সময় সারাদিনে একটি সত্য কথা বলে না। এরা যে নিজেদেরকে দেখায়, ধরেন আপনি এদের চরিত্রটা বলি, এরা বলে শাহ-আলীর মাজার পোড়ায় দিব আমরা এই কারণে, বা মাজার পোড়ায় দেব, এখানে গাঞ্জা খাওয়া হয়, ভাং খাওয়া হয়, মদ খাওয়া হয়, আমি অস্বীকার করলাম না, খাওয়া হয়। এই কারণে যদি এটা পোড়ায় দিতে হয়, মাজার পোড়ায় দিতে হয়, তাইলে যে মাদ্রাসায় বলৎকার হয় এটাতে কি করা উচিত? আমরা তো বলি না যে মাদ্রাসা পোড়ায় দিতে হবে, আমরা বলি যে এটা বলৎকারটা বন্ধ করতে হবে, সঠিক, বা বাজে কাজ যেটা হয় এটা বন্ধ করতে হবে। এখন তো আমি দেখি, আমি তো মেম্বার অফ পার্লামেন্ট, আমার এলাকাতে দেখি তো কোন মৌলানা সাহেবরা কি করে, টাকা পয়সা কত কিছু নীতি দুর্নীতি, অত আল্লাহু আকবার করে নামাজ পড়ে আবার কি দুর্নীতি, এটা তো আমি দেখি। তাদের নামে কত ধরনের দুর্নীতির অভিযোগ আছে, কত ধরনের, আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমার কথাটা হইতেছে, কথাটা আমি বহুদিন বলছি, কিন্তু আমার কাছে এখনো আসার দিকটা হলো যে জনাব তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকে এমন একটা গণতান্ত্রিক দেশে ছিলেন, উনি ফিরে এসেছেন এবং এই দেশের মানুষ উনাকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের পক্ষে ভোটটা দিচ্ছে। আমি আপনাকে খুব ক্লিয়ার বলি, যখন জামাত বলতে শুরু করলো তারা 2/3 পাবে, এমনকি আমার এলাকাতে যে অত্যাচার করছে জামাতের পক্ষে, ইটনামিটা নষ্টগ্রাম, এটা অকল্পনীয়। কারা করছে সেটা বললে আমি তেমন একটা শক্তির বিরুদ্ধে বলবো যাদের উপরে আমি বিশ্বাস করি তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। এমন কোনো দিন নাই আমার 10টা কর্মীকে পিটায় নাই, দৌড়ে আনে নাই, গড় গিয়াল করে নাই। ইলেকশনের দিন তো খালি বিএন এই পর্যন্ত কয়ের সঙ্গে সঙ্গে পিটা, দ্যাট ওয়াজ দ্য পজিশন। এবং এখন এইসব স্বাধীনতা বিরোধী শক্তি বৈশা বৈশা হিসাব করে ফজলুর রহমান পাশ করলো কেন, এইরকম ধরনের অত্যাচার অবিচার আমার উপরে হয়েছে। কিন্তু আমি আসছি একটা কথার উপরে, সেই কথাটা হলো আমি শেষ মিটিং, সব মিটিংয়েই বলছি, শেষ মিটিংয়ে আমার লক্ষাধিক হাত যে লোক ছিল, আমি বলছি আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি। কারা কারা আপনারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে 71কে ভালোবাসেন হাত তুলেন। সব মানুষ হাত তুলছে। কারা কারা রাজাকার আলবদর মুক্তিযুদ্ধ বিরোধীকে ভালোবাসেন, একজনও হাত তুলে নাই। আমি খুব ক্লিয়ারলি বলে আসছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে ভোট করে আসছি, আমি রাজাকারের ভোট চাই না। আমি ক্লিয়ারভাবে বলে আসছি
আমার মতো না হইলেও বিএনপি শেষ মুহূর্তে গিয়ে হলো ইলেকশনের 7 দিন আগ থেকে বিএনপিকে বলতে হয়েছে ইয়েস আমরা হইলাম শহীদ জিয়ার দল। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক বীরুত্তম ব্রিগেড কমান্ডার, তার দল আমরা। আমরা মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি, এই কথাটা করে ক্লিয়ারলি লেখছে, মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি, আমরা সেই মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আর ওরা যারা আমাদের বিরুদ্ধে ইলেকশন করছে, যাদেরকে খালতো ভাই বলতো, তাদেরকে বলতে হয়েছে যে না এরা আমার খালাতো ভাই, একসময় ভুলে ছিল, কিন্তু এরা হইলো আল বদর রাজাকারের সন্তান, এদেরকে ভোট দিলে এই দেশ স্বাধীনতার বিরুদ্ধে ভোট দেওয়া হবে। সেই কথায় বিশ্বাস করে কিন্তু স্বাধীনতার সমস্ত শক্তি এক হইয়া, এমনকি একটা কমিউনিটি, যে কথাটা আমি সব সময় বলি, একটা কমিউনিটি যাদেরকে আমরা হিন্দু কমিউনিটি বলি, লক্ষ লক্ষ ভোট দিছে, একটা ভোট অন্য কোথাও সব ধানের শীষে দিছে। আজকের যে বাংলাদেশের যে সরকার এবং তার 2/3 যে মেজরিটি, সেই মেজরিটি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ দিছে। কাজে আমার ধারণা তারেক রহমান সাহেব এই পথেই হাঁটবেন, যাই করুক তার আশেপাশে বাইরে ভিতরে জাতীয় আন্তর্জাতিকভাবে। আমার চিন্তাটা হলো তারেক রহমান সাহেব মুক্তিযুদ্ধের পথে হাঁটবেন, এই জায়গায় যাবেন না। এবং আমার বিশ্বাসটা হলো উনি দেশকে এই পথে মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের পথে নিয়ে যাবে। হ্যাঁ, জিয়াউর রহমান অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে তার পাওয়ারটাকে করার জন্য, কোনো সময় এই রাজাকারদের কেউ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তারা ছিল এখানে সাবসার্বিয়েন্ট, নট লিডার এখানে। হ্যাঁ, অবশ্যই মুক্তিযুদ্ধের যে সেই সেক্টর কমান্ডার ঘোষক বা যেভাবেই বলেন, জিয়াউর রহমান সাহেব ছিলেন মূল ব্যক্তি। আমি মনে করি তারেক রহমান সাহেব সেই পথে চলবেন। যে তারা যারা মনে করে যে ওই বিএনপি তার প্রতিজ্ঞা থেকে বা তার থেকে সরে গেছে, না, জুলাই সনদ যে কথাগুলো আছে, বারবার আমাদের নেতা বারবার বলছেন যে আমরা ইনটু এটা বাস্তবায়ন করব, কিন্তু তারা যেটা চায় এটা হবে না। তারা এই যে গণভোটের মাধ্যমে যেটা বিশ্বাসঘাতকতা করে, জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যে গণভোটটা করছে, সেটা হবে না। এখন আপনি বলতে হবে তাইলে আপনারা কেন বলছিলেন যে ভোট দেন, এই কথাটা বলতে পারেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি মনে করি আমাদের দল থেকে পার্লামেন্টে দেওয়া হয়েছে। ইউনূসের চেয়ে খারাপ মানুষ, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চেয়ে খারাপ মানুষ বাঙালি জাতির মধ্যে এই শিক্ষা দীক্ষা করে কেউ জন্মগ্রহণ করছে বলে আমি মনে করি না। উনি চাইছিল এই দেশটাকে, আরে পাকিস্তান তো পাকিস্তান, ভালোই পাকিস্তান, এই দেশটাকে একটা জাহান্নামের দেশ বানায়া মবের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করে, এই দেশে সামান্য ছোট ছোট ছেলেপেলেরা, যাদেরকে আমি বলি পিক পকেট, রাস্তার ছেলেপেলে, এদেরকে মন্ত্রী বানায়, এদেরকে নেতা বানায়, এই দেশটাকে সর্বনাশ করে দিছে। যুবক ছাত্র সমাজকে 4টে জেনারেশন ধ্বংস করছে ইউনূস সাহেব। উনি ওই যে আমি ওই দিন বলছি যে উনি 1757 সনে লর্ড ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি হয়েছিল, যে চুক্তির কারণে 1774 মন্বন্তর হয়েছিল, ঠিক তেমনি আজকের আধুনিক জগতে আমেরিকার সঙ্গে ইউনূস সাহেবের চুক্তিটা হলো লর্ড ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি, এবং এর জন্য অনেক দিন আমাদেরকে খেসারত দিতে হবে। তবে কি আপনি বলেন আমাদের দেশে সেই সন্তান আসবে না যে মাথা উঁচু করে বলতে পারবে যে না, আমার দেশের দেশ বিক্রির যে চুক্তি সেটা আমি মানি না, এটা আমি ছেড়ে ফেলবো? এই কথাটা বলার লোক আসবে না? নিশ্চিতভাবে আসবে, এখন নাই, নিশ্চিতভাবে আছে। কিন্তু উই আর ওয়েটিং ফর দ্য টাইম অ্যান্ড দি টাইম উইল আনসার ইন টাইম। এই কথাটা বলে দিলাম। দি পিপল অফ দ্য কান্ট্রি ইজ ওয়েটিং ফর দ্য টাইম অ্যান্ড শেষ 9 মাসটার নাম হলো মুক্তিযুদ্ধ। এই কারণে আমাকে মুক্তিযোদ্ধা বলা হয়, স্বাধীনতা যোদ্ধা বলা হয় না। শত শত বছরের বাঙালি জাতি ছিল, রাষ্ট্র ছিল না। সেই রাষ্ট্র তৈরি করার জন্য আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করতে হইল, 30 লক্ষ লোক জীবন দিল। কোথায় কি? আর এই সব স্বাধীনতা বিরোধী শক্তি আজকে 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সমসাময়িক করে। 5ই আগস্টের 2টা দিক, একটা হলো বিএনপির জমি, বিএনপি বীজ ফলাইছে, বিএনপি চারা লাগাইছে, সার দিছে, বড় করছে, হলুদ করছে, ধান হয়েছে, কাটার সময় সবাই মিলেমিশে কাটছে, ছেলেরা এর মধ্যে সামনে থেকে কাটছে। এখন
এবং এই বিএনপির এইটা হলো একটা গণতান্ত্রিক রূপ, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, রাইট। গণতান্ত্রিক রূপ আন্দোলনের। আরেকটা রূপ হলো চক্রান্তের রূপ। 5ই আগস্টের পর থেকে বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য 5ই আগস্ট করছি, আমরা 5ই আগস্ট করছি 72-এর সংবিধান পরিপূরণ করার জন্য, 71 যে কিছু না এটা প্রতিষ্ঠা করার জন্য। এই ধরনের চক্রান্ত সব কথা, আমরা এই দেশে শরিয়া আইন করতে চাই, আমরা এই দেশে এই করতে চাই। পৃথিবীর কোন দেশে শরিয়া আইন, এটা আমার জানতে বড় ইচ্ছা করে। এক, যে পাকিস্তানকে ওরা বাবা ডাকে, আব্বাজান। অনেক এখানে আমি আর বলতে চাই না, কারণ বয়স হয়েছে এগুলো বলে। আমি সেই পাকিস্তানে কি শরিয়া আইন, পাকিস্তানে কি গণতন্ত্র, তাহলে কি ইমরান খানকে আজকে বছরের পর বছর জেলে থেকে মৃত্যু সজ্জায় থাকতে হইতো? আমি তাই আজকে বলি যে এটা হলো ওদের দিকটা, 5ই আগস্টের দিকটা ছিল ভিন্ন একটা চক্রান্ত, আর বিএনপির দিকটা ছিল গণতান্ত্রিক আন্দোলন, মানুষের দিকটা ছিল। আমিও গেছি, আমার ছেলেরা গেছে, সব গেছে, আজ সব গেছি যে শেখ হাসিনাকে রাখা যায় না, তার সরকার চলে যাওয়া উচিত। কাজে এই 5ই আগস্ট নিয়ে এটা, আমি আপনাকে একটা কথা বলি, দেশটা ইউনূস সাহেব সর্বনাশ করে রেখে গেছে এবং এই চক্রান্তেই দেশটা চলতেছে। আমি ওই দিন দেখলাম হঠাৎ করে আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছে মিছিল করে হাজারে হাজার। এর চেয়ে সঠিক সিদ্ধান্ত হয় না। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে না পারেন, মুক্ত চিন্তায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবর্তিত করতে না পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি হাটহাজারি মাদ্রাসার হাত মতো করে, হাটহাজারি মাদ্রাসা আমি সেলিউট করে, তারা তাদের মতো করে করুক, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারি মাদ্রাসা না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মাদ্রাসা বানায় ফেলেন, এই দেশে কোনো মনুষ্যত্ব, বিবেক, কোনো রাজনীতি, কোনো গণতন্ত্র, কোনো মুক্ত কোনো চিন্তার কিচ্ছু থাকবে না এই দেশে।